আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি তামিল ড্রামা থ্রিলার মুভি। মুভিটার প্রতিটা মুহূর্তে অস্থির থ্রিলার এবং অস্থির ড্রামার সাথে কান্না করার মতো ইমোশন রয়েছে। দিব্যা নামের এই মেয়েটি তার বাচ্চা ডেলিভারি করার জন্য হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের ডক্টররাও দিব্যাকে নর্মাল পরিবেশেই ডেলিভারি করায় এবং বাচ্চাটাও তারা তখনই দিব্যা সহ দিব্যার পরিবারকে দেখায়। কিন্তু তারপর এমন একভাবে তারা দিব্যার বাচ্চাটা বদলে দেয় যেটা দিব্যারও বোঝার ক্ষমতা নেই। কিন্তু দিব্যার বাচ্চাটা তারা কেন বদলে দিল এবং হাসপাতাল থেকে বাচ্চাটা বদলে দেওয়ার রহস্যটাই কি সেটা জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। আর টেনশন নিয়ে আপনি মুভিটা দেখতে শুরু করলে মুভিটার সাসপেন্স মুভিটার মধ্যে আপনাকে আটকে রাখবে। তো চলুন মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের একটা সরকারি হাসপাতাল দেখানো হয়। এই হসপিটালে কেসিএস সফটওয়্যারের কোড আর্কিটেক্ট হিসেবে ইনি চাকরি করেন। যারা এর মানে বোঝেন না তাদেরকে বলতেছি, পেশেন্টের ডেটা ম্যানেজমেন্ট, বিল এবং রিপোর্ট তৈরি করাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি ডক্টরদের সাথে পরিচয় না করিয়ে এনার সাথে কেন পরিচয় করাচ্ছি, কারণ মুভির কাহিনীটা এনাকে নিয়েই। তো আপনারা এনাকে ভালো করে চিনে রাখেন, এনার নাম বর্দা। তো বর্দা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতে বাসায় ফিরছিল। আমরা দেখি সারাদিনের অক্লান্ত পরিশ্রমে সে ঠিকঠাকভাবে গাড়িও চালাতে পারছে না, তার উপরে আবার অঝোরে বৃষ্টি হচ্ছে, যে কারণে রাস্তায় লোডশেডিং চলছে। তো বর্দা গাড়ি চালানোর সময় ঝিমিয়ে পড়লে কন্ট্রোল হারিয়ে হঠাৎ করে একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে। আসলে বর্দার অসাবধানতার কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো বর্দা ঘটনাটাতে অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না মুহূর্তের মাঝেই তার সাথে কি ঘটে গেল। এমন সময় আমরা দেখি ঠিক সেই রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স আসছে। তো অ্যাম্বুলেন্স চালক ঘটনাটা বুঝতে পেরে গাড়ি থামিয়ে বাইরে এসে বর্দাকে দেখে বলে, স্যার আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আসলে বর্দা যে হসপিটালে চাকরি করে সেই হসপিটালের অ্যাম্বুলেন্স চালক এই লোকটা। কথাবার্তায় বোঝা যায় লোকটার সাথে মোটামুটি বর্দার ভালোই সম্পর্ক আছে। লোকটার নাম রাজেন্দ্রন। তো রাজেন্দ্রন সামনে তাকালে দেখে একটা বাইক অ্যাক্সিডেন্ট অবস্থায় রাস্তায় পড়ে আছে এবং বাইকে বসে থাকা স্বামী স্ত্রী দুজনেরই কোনো সারা শব্দ নেই। এসব দেখে রাজেন্দ্রন তখন বর্দাকে বলে, স্যার এদের কাহিনী তো আপনি সারা জীবনের জন্য খতম করে দিয়েছেন, এটা নিয়ে আপনার এরকম 3টা কেস হলো, মানে বর্দা এর আগেও আরো অনেক লোককে মেরে ফেলেছে। তো রাজেন্দ্রন বর্দাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সেই স্বামী স্ত্রীর বডিটা তার অ্যাম্বুলেন্সে ওঠায়। কিন্তু হঠাৎ কিছুটা দূর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। রাজেন্দ্রন আর বর্দা তখন সেখানে গেলে দেখে একটা বাচ্চা কাঁদছে। আসলে এই ছোট্ট বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করা স্বামী স্ত্রীর ছিল। তারা সেখানে মারা গেলেও বাচ্চাটা সিটকে ঝোপের ভেতরে পড়ার কারণে বাচ্চাটা আর কি বেঁচে আছে। সিন কাট হয়ে হাসপাতালে আসলে দেখি রাজেন্দ্রন সেই স্বামী স্ত্রী দুজনকে হাসপাতালে নিয়ে এসেছে এবং হাসপাতালের ডক্টর তাদেরকে জানিয়ে দিয়েছে তারা হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। এসব শুনে বর্দা আরো অনেক ভয় পেয়ে গেলে রাজেন্দ্রন বর্দাকে বলে, স্যার আপনি টেনশন করবেন না, আমি পুলিশকে সামলানোর ব্যবস্থা করছি, জাস্ট আপনি ওই বাচ্চাটার সম্পর্কে কাউকে কিছু বলবেন না। এরপর পুলিশ সেখানে আসলে রাজেন্দ্রন পুলিশকে জানায় সে ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় ওদেরকে দেখে বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে এসেছিল, বাট আফসোস তার আগেই তারা মারা গেছে। পুলিশ তখন রাজেন্দ্রনের থেকে জানতে চায় অ্যাক্সিডেন্ট স্পটের আশেপাশে তখন সে কাউকে দেখেছিল কিনা এবং সেখানকার পরিবেশ দেখে তার কারোর প্রতি সন্দেহ হয়েছিল কিনা। রাজেন্দ্রন তখন বর্দাকে বাঁচানোর জন্য পুলিশকে মিথ্যা জানায় সে কাউকে দেখেনি এবং বৃষ্টি আর লোডশেডিং এর কারণে সে কিছু বুঝতেও পারেনি। অন্যদিকে ডক্টররাও পুলিশদের কোনো ক্লু দিতে পারে না। এমন সময় আমরা দেখি এই লোকটা হাসপাতালের বাহিরের বেঞ্চে বসে টেনশন করছে। আসলে আইসিইউ রুমের ভেতরে এই লোকটার ওয়াইফের বাচ্চা প্রসব করাচ্ছে ডক্টররা। একটু পর ডক্টর অপারেশন শেষ করে বাহিরে আসলে লোকটা ডক্টরের থেকে জানতে চাই তার ছেলে হয়েছে না মেয়ে। ডক্টর তখন দুঃখের সাথে জানাই, সরি, তার ওয়াইফকে বাঁচাতে পারলেও তারা তার বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। এটা শুনে লোকটা চিল্লিয়ে বলে, ডক্টর 10 বছর পরে আমার ওয়াইফের পেটে এই প্রথম একটা বাচ্চা এসেছিল। আমার ওয়াইফ এই বাচ্চাটার জন্য 10 বছর ধরে অপেক্ষা করে আসতেছে। আমার ওয়াইফ জ্ঞান ফিরে জানতে পারলে এবার হয়তো পাগল হয়ে যাবে। এই বলে লোকটা চিল্লাতে চিল্লাতে কাঁদতে থাকলে পাশের বেঞ্চে বসে থাকা বর্দা লোকটার আর্তনাদ শুনতে পায়। বর্দাও তখন সেই ঘটনার জন্য আপসেট হয়ে সেখানেই বসেছিল এবং লোকটার আর্তনাদ দেখে কিছু একটা ভাবতে থাকে। এরপর দেখি বর্দা রাজেন্দ্রনকে আড়ালে নিয়ে এসে কিছু একটা বললে রাজেন্দ্রন সাথে সাথে লোকটার কাছে এসে কিছু একটা বলে। লোকটা রাজেন্দ্রনের কথা শুনে তখন অনেক খুশি হয় এবং লোকটা রাজেন্দ্রনের পায়ে সালাম ঠোকে। এরপর দেখা যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বর্দা যে স্বামী স্ত্রীকে মেরে ফেলেছিল এবং তাদের বাচ্চাটা যে বেঁচে ছিল সেই বাচ্চাটা লোকটার হাতে তুলে দিচ্ছে। মানে লোকটা তখন এই কারণেই অতটা দুঃখের পরেও রাজেন্দ্রনের কথা শুনে অনেক খুশি হয়েছিল। সিন পরের দিন সকালে আসলে দেখি রাজেন্দ্রন বর্দাকে বলতেছে, স্যার আপনি এখনো টেনশন করছেন, আপনি তো এবারও বেঁচে গেলেন। বর্দা বলে, রাজেন্দ্রন, যে পাপ করে সে কখনোই বাঁচতে পারে না, জাস্ট সাজা বৃদ্ধি হওয়ার জন্য আরো কিছুটা সময় পেয়ে যায় সে। এই কথার বিশাল বড় একটা লজিক আছে যা মুভির লাস্টে বুঝতে পারবেন। এরপর সিন কাট হয়ে 20 বছর পরে একটা বারে আসে। তো এই ছেলেটার নাম আনাদ। আনন্দের গার্লফ্রেন্ড আনাদকে সেকা দিয়ে ব্যাকা করে সেরে যাওয়ার কারণে আনাদ মনের কষ্টটা কমানোর জন্য বোতলের পর বোতল গিলছে। আনন্দের ফ্রেন্ড ব্যাপারটা জানতে পেরে সেখানে আসে।
তো এর নাম ভ্যাঙ্কেট। ভ্যাঙ্কেট পেশায় একজন লয়ার। তো ভ্যাঙ্কেট আনাদকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আনাদকে নিয়ে আনন্দের বাড়িতে আসে। সিন তখন আনন্দের বাড়ির ভেতর আসলে বুঝতে পারি আনন্দ সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আনন্দের বাবা রবি সুব্রমণিয়াম, যে শহরের একজন বড় বিজনেসম্যান, আর এটা আনন্দের ছোট ভাই প্রকাশ, এই বড় মাপের একজন সাংবাদিক। জাস্ট আনন্দই আছে যে কোনো কাজকর্ম করে না এবং বসে বসে বাবার টাকা ওড়ায়। তো আনন্দ নেশারু অবস্থায় বাসায় ঢুকতেই তার মাতাকে খাবার খেতে বলে। আনন্দ একে তো নেশারু অবস্থায় নিজেকে সামলাতে পারছে না, তার উপরে আবার তার মা সকলের সাথে খাবার খেতে বলতেছে। আনন্দ তখন অনেক কষ্টে নিজেকে সামলে খাবার টেবিলে বসে। প্রকাশ আনন্দকে দেখে সরে এসে বসে। সুব্রমণিয়াম তখন প্রকাশের থেকে জানতে চাই সে তার বিজনেসের প্রচার তার পত্রিকায় ছাপিয়েছে কিনা। প্রকাশ তখন হঠাৎ করে রেগে যায়। সে বলে, সব কাজ কি আমাকে দিয়েই করাতে হবে? মনে হচ্ছে এই বাসার একমাত্র জোকার আমি। আনন্দকে দেখিয়ে বলে, আপনি একে জিজ্ঞাসা করতে পারছেন না এ নেশার অবস্থায় বাসায় কেন এসেছে? সুব্রমণিয়াম বলে, তুমি ভালো করেই জানো ওর মতো কুলাঙ্গারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আনন্দ তখন চুপচাপ চলে যেতে থাকলে প্রকাশ আনন্দকে নিয়ে অপমানজনক কথা বলতে থাকে। আনন্দ তখন রেগে বলে, নেশায় ছিলাম, তাই প্রথমেই আমি এখান থেকে চলে যাচ্ছিলাম, কিন্তু তোরাই জোর করে আমাকে এখানে বসালি এবং এখন তোরাই আমাকে অপমান করছিস। আমি জানি তোর কাছে তোর বিয়েটা অনেক জরুরি হয়ে দাঁড়িয়েছে, এর জন্য আমি তোর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি। এসব শুনে রেগে মেগে সুব্রমণিয়াম আনাদকে বলে, বন্ধ কর তোর সব ডিসকাস্টিং কথাবার্তা। আমাদের 4 প্রজন্ম পরপর স্কলারশিপ পেয়েছে, এমনকি তোর ছোট ভাইও আমাদের মান সম্মান রেখেছে। জাস্ট তুই আসিস আমাদের পরিবারের 1 নম্বর কুলাঙ্গার। যেই মেয়ের জন্য তুই আওয়ারা জীবনযাপন করতিস সেই মেয়ে তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এখন দেখছি তোকে খাবার খাইয়ে বড় করেই আমরা ভুল করেছি। বাবার এরকম আচরণে অনেকটা কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়ে আসে আনাদ। সিন কাট হয়ে পরের দিন সকালে দিব্যা নামের এই মেয়েটার কাছে আসে। মেয়েটার ব্যাপারে বলতে গেলে মেয়েটা কিছুটা আতপাগলা টাইপের, কিন্তু মেয়েটা একেবারে পাগল না, বাট মেয়েটার কথাবার্তায় বোঝা যায় কিছুটা অ্যাবনর্মাল। তো আজ দিব্যাকে দেখতে পাত্রপক্ষ তাদের বাড়িতে আসতেছে, তাই দিব্যার মা দিব্যাকে 5টা কথা শিখিয়ে দিচ্ছে। সে যেন পাত্রপক্ষের সামনে এদিকে ওদিকে না তাকায়, একদম পাগলের মতো না হাসে এবং নম্র মেয়ের মতো কফি দিয়ে সে যেন তার পেছনে চলে আসে। কিন্তু দিব্যা তখন এসে বলে, কিন্তু মা এত কিছু একবারে কিভাবে করব? দিব্যার মা বলে, সব থেকে জরুরি কথা, কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে তুই কোনো জবাব দিবি না এবং শান্ত থাকবি। দিব্যা তখন বলে, তার মানে আমি এদিকে ওদিকে তাকাতে পারবো না, হাসতে পারবো না, আরামসে হাঁটতে হবে এবং কফি দিয়ে চলে আসতে হবে। মা কিন্তু এটা তো 4টা কথা হয়েছে, বুঝতে পেরেছেন কেমন টাইপের পাগলা? এবার আরেকটু বুঝতে পারবেন। তো দিব্যা এবার মায়ের কথাগুলো মনে মনে জপ করতে করতে কফি নিয়ে পাত্রপক্ষের সামনে আসে। তো দিব্যার থেকে কফি নেওয়ার সময় দিব্যাকে পাত্রপক্ষের লোক এক এক প্রশ্ন করলে দিব্যার উত্তর দেওয়ার আগেই তার মা প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিল। তো পাত্রপক্ষের লোকের ভেতর থেকে একটা মহিলা তখন বলে, মেয়ে কি কথা বলতে পারে না নাকি? দিব্যার মা তখন বলে, আমার মেয়ে অতিরিক্ত কথা বলে না। এটা শুনে দিব্যা তখন চিল্লিয়ে বলে, মা মিথ্যা কেন বলছো তুমি? তুমি তো বললে এখানে এসে অতিরিক্ত কথা বলা যাবে না। এই বলে পাত্রপক্ষদের বলে, আমি অনেক কিছু পারি স্যার, এমনকি নাচা গানা রান্না সবকিছু পারি। ইনস্টাগ্রামে আমার 500 ফলোয়ার আছে, আপনারাও আমাকে ফলো করতে পারেন, তাহলে আমার 501, 502, 503টা ফলোয়ার হয়ে যাবে। এসব বলে এরকম একটা হাসি দিলে পাত্রপক্ষ থ হয়ে চুপ হয়ে যায়। দিব্যা তখন তার মাকে বলে, মা এনারা কথা বলা বন্ধ করে দিল কেন? তার মা কোনো জবাব দিতে পারে না। দিব্যা বলে, হ্যালো, আমাকে কথা বলতে নিষেধ করেছে, আপনাদের না। বিয়ে কি আর হয় না? এবার পাত্রপক্ষ সবাই উঠে পড়ে বাসায় যাওয়ার জন্য। দিব্যার মা দিব্যার উপর রেগে বলে, কি বলেছিলাম তোকে, তোর মাথায় কি কিছুই ঢোকে না? দিব্যা তখন কেঁদে ফেলে। সে বলে, এরকম ভাবে তুমি আমার সাথে রাগ দেখাতে পারো না। এই বলে রেগে মেগে পাত্রপক্ষের কাছে এসে বলে, আমি কি ভুল কোনো কিছু বলেছি? পাত্রকে বলে, আপনাকে কি আমার পাগল মনে হচ্ছে স্যার? পাত্র ভয়ের চোটে বলে, আপনাকে কি আমার পছন্দ হয়? পাত্র ভয়ে ভয়ে বলে, দিব্যা চিল্লিয়ে তার মাকে বলে, মা শুনলে তো, আমাকে ওনাদের পছন্দ হয়েছে। এই বিয়েটাও এমন অপমানজনক ভাবে ভেঙে গেলে দিব্যার মা দিব্যাকে অনেক মারে। দিন রাতে আনাদের কাছে আসলে দেখি আনাদ মনের কষ্টটা কমানোর জন্য ভিখারিদের সাথে রাস্তায় বসে একের পর এক বিড়ি টেনে যাচ্ছে। ভ্যাঙ্কেট খবর পেয়ে তাদের আরো কিছু বন্ধু নিয়ে সেখানে এসে আনাদকে বলে, ভাই তুই এসব কি করছিস? এরপর দেখি ভ্যাঙ্কেট আনাদকে বুঝিয়ে সুঝিয়ে আবার আনাদকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু আনাদ আজও অনেক নেশা করেছিল, তাই তার বন্ধুরা আনাদকে ধরে বাড়ির ভেতরে নিয়ে আসে। আমরা দেখি আনন্দের ছোট ভাই প্রকাশের বিয়ের জন্য অনেক বড় পরিবার থেকে প্রকাশকে দেখতে এসেছে। তো একটা আন্টি আনন্দের অবস্থা দেখে আনন্দকে পেছনের রাস্তা দিয়ে ভেতরে নিয়ে যেতে বলে। তো পাত্রীপক্ষ আনন্দের ব্যাপারে জানতে চাইলে আনন্দের বাবা কিছু না বলে টপিক চেঞ্জ করে অন্য কথা বলে। অন্যদিকে আনন্দকে তার বন্ধুরা পেছনের রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকলে আনন্দ জোর করে তার বন্ধুদের ছাড়িয়ে সামনের রাস্তা দিয়ে পাত্রীপক্ষের সামনে আসে। আনন্দকে দেখে সবার রিয়াকশন এমন হয়ে যায়। এরপর In the name of the Father, Son and the Holy Spirit. Amen. हे प्रभु, इन पापियों को क्षमा करना। हेलो सर, आपका भाई आपकी शादी में नहीं रहेगा तो चलेगा? हाँ? प्रकाश,
ये क्या हो रहा है? हे प्रभु परमेश्वर, इन लोगों से मेरी रक्षा करना, इन लोगों से मेरी रक्षा करना। तूने मुझे क्यों छोड़ दिया? तूने मुझे क्यों छोड़ा? क्यों छोड़ा मुझे? क्यों छोड़ दिया मुझे? তো পাত্রীপক্ষ উঠে চলে যেতে ধরলে সুব্রমণিয়াম লজ্জার স্বরে পাত্রীর বাবাকে বলে, সরি স্যার, স্যার কিছু মনে করবেন না। পাত্রীর বাবা বলে, আমি কিছু মনে করিনি, আমরা অপেক্ষা করব, কিন্তু প্রথমে আপনাদের ওনাকে সামলাতে হবে, না হলে নদীর পানি কখন যে কই পড়ে যাবে। এই বলে লোকটা চলে গেলে সুব্রমণিয়াম রেগে আনাদকে বলে, তুই মরে কেন যাচ্ছিস না? তুই আমাদের সকলের জন্য একটা অভিশাপ। তাই আমি তোর বাপ হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, তোর কখনোই ভালো হবে না, বরবাদ হয়ে যাবি তুই। আনন্দ এইসব শুনেও শুধু হাসতে থাকে। এরপর ভেঙ্কট আনন্দকে তাদের সাথে তাদের বাড়িতে নিয়ে আসে। আনন্দকে বাথরুমে গোসল করাতে নিয়ে আসলে আনন্দ কাঁদতে কাঁদতে বলে, ভাই আমার ভালোবাসা সারান্নিয়া মারা গেছে। সিন তখন কয়েকদিন আগের অতীতে গেলে দেখানো হয় সারান্নিয়া হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছিল, যেখানে সারান্নিয়া কাঁদতে কাঁদতে বলছিল, আমার স্বামীকে আমার একদম পছন্দ না। তুমি জানো ও আমাকে প্রতিদিন ফিজিক্যালি আর মেন্টালি অ্যাবিউজ করে। আমি তোমার থেকে সাহায্যের জন্য অনেকবার কল করেছিলাম, বাট তুমি আমার ফোন উঠাওনি। আমার পরিবারকে জানালে পরিবার বলেছিল অ্যাডজাস্ট করতে, তাই আমি আর পারছি না। তুমি হয়তো এই ভিডিওটা দেখার আগে আমি নিজেকে শেষ করে ফেলবো। সিন বর্তমানে আসলে আনন্দ কাঁদতে কাঁদতে তার বন্ধুদের বলে, ওর মৃত্যুর জন্য একমাত্র আমি দায়ী। এরপর থেকে আনন্দকে সুস্থ করার জন্য তাকে রিহ্যাব সেন্টারে ভর্তি করানো হয়েছে। কিছুদিনের মধ্যে আনন্দের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। আনন্দ সুস্থ হতে শুরু করে। আনন্দ কিছুটা সুস্থ হলে আনন্দের পরিবার সিদ্ধান্ত নেয় আনন্দকে তারা বিয়ে দিয়ে দিবে। তাই আনন্দকে নিয়ে পাত্রী দেখতে পাত্রীর বাড়িতে আসে। আমরা দেখি পাত্রী আর কেউ না, দিবিয়া। আসলে দিবিয়ার পরিবার আনন্দের ব্যাপারে সকল কিছুই জানে, এমনকি আনন্দের বাবাও দিবিয়ার ব্যাপারে অনেকটাই জানে। এরপর দিবিয়া কফি নিয়ে এসে দেওয়ার সময় আনন্দকে দিতে ধরলে আনন্দ দিবিয়ার দিকে একবার দেখে। দিবিয়া মায়াবী এক চাহনিতে আনন্দের দিকে তাকায়। আনন্দের মা আনন্দের থেকে জানতে চাই মেয়ে পছন্দ কিনা, বাট আনন্দ কিছু না বললে শিবা বলে, মেয়ে আমাদের অনেক পছন্দ, কিন্তু একটা শর্তে, বিয়েটা খুব তাড়াতাড়ি হওয়া চাই। এটা শুনে দিবিয়া, पहले नजर का ये अनजाना सा एक एहसास है। সিন কাট হয়ে বিয়ের দিনে আসে। সবকিছু ঠিকই চলছিল, বাট কানা ঘষা না হলে আবার বিয়ে সম্পন্ন হয় না। দিবিয়ার পাশের বাড়ির এক মহিলা খেতে এসে দিবিয়ার ব্যাপারে কানা ঘষা করছিল, যে এত স্মার্ট ছেলের সাথে দিবিয়ার মা তার পাগল মেয়েকে বিয়ে দিয়ে দিল। মনে হয় ছেলে পক্ষকে দিবিয়ার পাগলামির ব্যাপারে বলেনি ওরা। এই কথা আবার আনন্দের এক বন্ধু শুনে সাথে সাথে ভেঙ্কটকে ব্যাপারটা জানায়। আনন্দের বাবা ছাড়া দিবিয়ার ব্যাপারে কেউই সেমন কিছু জানতো না। যেহেতু ভেঙ্কট আনন্দকে ভালো দেখতে চায়, সেহেতু সে আর এসব কিছু মেনে নিবে না। তাই সে আনন্দের বাবার সাথে কথা বলতে আসে। ভেঙ্কট বলে, আঙ্কেল মেয়ে আত পাগলা। আঙ্কেল তখন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে আনন্দের বড় চাচা বলে, তুমি ভুল শুনেছো বেটা, পুরো নয়, ব্রেনে হালকা সমস্যা আছে। ভেঙ্কট বলেন, তার মানে আপনারা সবকিছু জেনে বুঝে এই সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন আঙ্কেল, এমনটা ওর সাথে করবেন না। ও বেচারা কিছুদিন আগে একটা কষ্ট থেকে বের হয়েছে, এখন এমনটা করলেও সহ্য করতে পারবে না। আঙ্কেল এরকম পাগল মেয়ে আমাদের দরকার নেই। এটা আবার দিবিয়ার মামা শুনে বলে, ভাই সাহাব, আপনাদের ছেলেও ধোয়া তুলসী পাতা না। আমরা জানি রাস্তার মোড়ে ভিখারিদের সাথে বসে থাকতো, রিহাব সেন্টারে ভর্তি কেন করিয়েছিলেন সেটাও জানি। শিবা বলে, ভেঙ্কট প্লিজ চুপ থাকো। ভেঙ্কট বলে, আঙ্কেল আমি আনন্দের ভালো চাই, আর এটা ওর সারা জীবনের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমি আনন্দের সাথেই কথা বলছি। এই বলে আনন্দের কাছে আসে। এতক্ষণ আনন্দ যা বোঝার বুঝে যায়। দিবিয়া কান্না ভরা ফেসে আনন্দের দিকে চেয়ে থাকে। আনন্দ সকলকে বলে, আমি এই মেয়েকেই বিয়ে করব। আমার সাথে যদি ওর বিয়ে হয় তাহলে আমার জীবনের সবকিছু ঠিকঠাক চলবে, তাই আমাকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আর হ্যাঁ ভেঙ্কট, আমরা দুজনে অনেক খুশি থাকবো। तू ही तो है। दिल ये गाए नगमे नगमे है ये बस सब तेरी ही धुन में प्यार तेरा कितना मीठा सा लगे। এরপর তারা নিজেদের মতো একটা ফ্ল্যাটে শিফট হয় এবং আনন্দ একটা চাকরি করতে শুরু করে। আর সিনগুলো দেখে আপনারা তো বুঝতেই পারছেন আনন্দ আর দিবিয়া কতটা সুখে আছে। আর সুখে থাকলে সুখের ফল তো আসবেই, তাই না? তেমনটাই হয়। দিবিয়া কিছুদিনের মধ্যেই প্রেগনেন্ট হয়ে যায়। সিন কিছুদিন পর একটা হাসপাতালে আসলে ক্যামেরায় বৃদ্ধা মহিলাকে ফলো করে। আপনাদের আগে থেকেই জানিয়ে দিই, এই মহিলা সুযোগ পেলেই মায়ের কোল থেকে বাচ্চা চুরি করে। সে সকল মায়েদের কাছে এসে সুযোগ খুঁজতে থাকে।
সে একটা মহিলার কাছে এসে তার হাতে রাখা চিপসের ব্যাগটা রেখে এক প্যাকেট চিপস বের করে বলে, এই নে বেটি, তোর টাকা দেওয়া লাগবে না। কিন্তু মেয়েটা নেয় না এবং মহিলাটাও মেয়েটার থেকে কোনো সুযোগ বের করতে পারে না। এরপর দেখি মায়েরা যেখানে যেখানে বসে তাদের বাচ্চাগুলো রাখছিল, মহিলাটাও সুযোগ খোঁজার জন্য সেখানে সেখানে গিয়েই বারবার বসছিল। কিছুক্ষণ পর হঠাৎ মহিলাটা দেখতে পায় একটা মেয়ে তার বাচ্চা বাহিরে শুয়ে রেখে ভেতরে যাচ্ছে। আর তারপর মহিলাটা বৃদ্ধা মহিলাটা বাচ্চাটা চুরি করে তার বাড়িতে নিয়ে আসে। সিন কয়েকদিন পর সেই হাসপাতালের আইসিইউ রুমে আসলে দেখি দিবিয়া বাচ্চা প্রসব করাচ্ছে। সিন হাসপাতালের বাইরে আসলে দেখি সেই বৃদ্ধা মহিলাটা আজও বাচ্চা চুরি করার জন্য বসে আছে। কিছুক্ষণের মধ্যেই দিবিয়ার বাচ্চাটা ডক্টররা সুস্থভাবে ডেলিভারি করায়। এরপর বাচ্চাটাকে দিবিয়ার কাছে দেয়। তো এরপর বাচ্চাটার পরিষ্কার থেকে আরো কিছু ফর্মালিটিস পূরণ করার জন্য নার্স কিছুক্ষণের জন্য বাচ্চাটাকে একটা রুমে নিয়ে যায়। সিন হাসপাতালের সামনে আসলে দেখি একটা ডক্টর সেই বৃদ্ধা মহিলাটাকে সন্দেহ করেছে এবং মহিলাটার চিপস এবং চানাচুরের ব্যাগ চেক করতেছে। কিন্তু ডক্টর কিছু না পেয়ে মহিলাটাকে তখন চলে যেতে বলে। কিছুক্ষণ পর নার্স সকল ফর্মালিটিস পূরণ করে আবার বাচ্চাটা আনন্দের পরিবারের কাছে এনে দেয়। দিবিয়ার মা তখন দিবিয়ার কোলে দিয়ে বাচ্চাটাকে দুধ খাওয়াতে বলে, কিন্তু দিবিয়া বাচ্চাটাকে হাতে নিয়ে দেখতেই কেন জানি থমকে গিয়ে বলে, এটা কার বাচ্চা? আনন্দ বলে, কেন আমাদের? দিবিয়া বলে, এই বাচ্চাটা আমাদের না। মা, আমার বাচ্চা কোথায়? মাও বলে, আরে এটাই তোর বাচ্চা। দিবিয়া রেগে বলে, তাহলে কি আমি মিথ্যা বলছি? এরপর চিল্লিয়ে সে একই কথা সকলকে বোঝানোর চেষ্টা করে এই বাচ্চাটা তাদের না। দিবিয়ার চিল্লা চিল্লিতে ডক্টর দিবিয়ার কাছে আসে। দিবিয়া তাকেও বলে এই বাচ্চাটা তাদের না। ডক্টর তখন সকল রিপোর্ট চেক করে বলে, সবকিছু তো ঠিকই আছে। আনন্দ বলে, হ্যাঁ ডক্টর, আমিও কিছুক্ষণ পরেই দেখেছিলাম। দিবিয়া তখন রেগে বলে, আনন্দ, তার মানে তুমি বোঝাতে চাচ্ছ আমি আমার বাচ্চাকে চিনতে পারছি না? ডক্টর শান্ত হয়ে বলে, মানলাম আমি ভুল, এখানকার ডক্টররা তোমাকে ঠকাচ্ছে, এমনকি তোমার স্বামীও মিথ্যা বলছে, কিন্তু এই ডকুমেন্টস আর রিপোর্ট তো মিথ্যা বলছে না। দিবিয়া বলে, তাহলে কি আমি মিথ্যা বলছি? ডক্টর তখন চলে গেলে দিবিয়ার মা বলে, দেখ বাচ্চা কাঁদছে, দুধ না খেলে শান্ত হবে না। দিবিয়া বলে, অন্য কারোর বাচ্চাকে দুধ খাওয়ানো কি পাপ না মা? মা বলে, না বেটা, একদম না। একটু পর আনন্দ ডক্টরের চেম্বারে আসলে ডক্টর জানায় দিবিয়ার পোস্টমর্টম ডিসঅর্ডার নামের একটা সাইকোলজিক্যাল রোগ আছে। এর আগেও কি ওর কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল? দিবিয়ার মা বলে, পিপিডি। ডক্টর বলে, বর্ডার লাইন ডিসঅর্ডার। এই সম্পর্কে আমাদের আগে জানাওনি কেন? এরপর মহিলাটা দিবিয়ার সার্জারি করা ডক্টরের থেকে জানতে চায় সে তেমন কোনো ধরনের সিমটম দিবিয়ার মধ্যে দেখেছিল কিনা। কিন্তু ডক্টর বলে দিবিয়ার মধ্যে সে কোনো ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তখন দেখতে পায়নি। দিবিয়াকে একদম নর্মাল পেশেন্ট বলে তার মনে হয়েছিল। আনন্দ বলে, বিয়ের আগে কিছুটা সমস্যা থাকলেও বিয়ের পরে তেমন কোনো সমস্যা দেখেনি সে। সিন দিবিয়ার কাছে আসলে দেখি দিবিয়া একটা বাচ্চা কেড়ে নিয়ে সবাইকে বলতেছে, এটাই আমার বাচ্চা। দিবিয়ার মা ও আনাদ কোনো রকমে দিবিয়াকে বুঝিয়ে বাচ্চাটা সেই মায়ের কোলে ফিরিয়ে দেয়। এতে হাসপাতালের ডক্টর আনাদকে বলে, এটা মেটারনিটি হাসপাতাল, দিবিয়াকে এখানে রাখলে আরো পেশেন্টের সমস্যা হবে, আর দিবিয়ার কিচ্ছু হবে না, ও একাই ঠিক হয়ে যাবে। তোমরা দিবিয়াকে ডিসচার্জ করে আজই বাসায় নিয়ে যাও। সিন হাসপাতালের বাইরে আসলে দেখি দিবিয়া এখনো তার বাচ্চাকে খোঁজার চেষ্টা করতেছে। সে ডাস্টবিন থেকে শুরু করে সব জায়গায় পাগলের মতো হয়ে তার বাচ্চাটাকে খুঁজছে। দিবিয়ার এমন আচরণ, সাথে ডক্টরদের কথা এবং এখানকার নার্সদের চলাফেরা সবকিছু ভালো করে দেখে বিচার বিবেচনা করে আনাদ ব্যাপারটা পুলিশকে জানায়। পুলিশ সেই মহিলা ডক্টরকে জিজ্ঞাসাবাদ করলে ডক্টর বলে, এই হাসপাতালে সেই সময় মোট 12টা বাচ্চা ডেলিভারি হয়েছিল। হাতের ট্যাগ থেকে শুরু করে ফুটপ্রিন্ট, ডেলিভারি ম্যাথোলজি রেকর্ড সকল কিছুই ঠিক আছে, এমনকি সিসিটিভি ফুটেজও নর্মাল, না হলে আপনি নিজেই চেক করে দেখুন। পুলিশ সিসিটিভি ফুটেজটা দেখে সন্দেহ করার মতো তেমন কিছুই দেখতে পায় না। পুলিশ তখন আনাদকে বলে, আমাদের কাছে তেমন কোনো প্রমাণ নেই, আপনাদের সাইড অনেক দুর্বল, আমি ওদের বিরুদ্ধে তেমন কোনো কমপ্লেনই লিখতে পারবো না। এরপর পুলিশ ভ্যাঙ্কেটকে বলে, আপনি তো লয়ার, আপনি ওনাকে বোঝাচ্ছেন না কেন? তারপরও বারবার আনাদ পুলিশ অফিসারকে কমপ্লেন লিখতে বললে ভ্যাঙ্কেট বলে, ভাই প্লিজ বোঝার চেষ্টা কর, এটা কোনো খেলা না, তুই ওই পাগলের কথা শুনে কেন পাগলামি করছিস? আনাদ তখন রেগে বলে, তুই দ্বিতীয়বার যদি ওর সম্পর্কে খারাপ কথা বলিস তাহলে অনেক খারাপ হবে। সিন একটু পর আসলে দেখি আনাদ দিবিয়ার ডিসচার্জ নিয়ে বাসায় ফেরার প্রস্তুতি নিয়েছে। দিবিয়া বলে, তাহলে আমাদের বাচ্চা? আনাদ বলে, দেখো দিবিয়া, তোমার কথা না ডক্টর, না পুলিশ, না এখানকার নার্স কেউই বিশ্বাস করছে না। দিবিয়া বলে, তুমি
আনাদ বলে, চলো না বাসায় গিয়ে কথা বলি। এরপর আনাদ দিব্যাকে নিয়ে বাসায় ফিরে আসে এবং সকল কিছু আরেকবার অ্যানালাইজ করে ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেয়। প্ল্যান মাফিক বাচ্চার ডিএনএ ও মায়ের ডিএনএ টেস্ট করতে ল্যাবে পাঠায়। টেস্ট করে রেজাল্ট আনলে দেখা যায় দিব্যার কথাই সঠিক, বাচ্চাটা তাদের নাম। এরপর আনাদ ভ্যাঙ্কেটের সাথে ডিএনএ টেস্টের রেজাল্ট নিয়ে পুলিশ স্টেশনে এসে পুলিশকে দেখালে পুলিশ বলে, এই রিপোর্ট হাতে থাকলেও হাসপাতাল আমাদের কোনো সাহায্য করতে পারবে না, এর জন্য আমাদের কোর্ট থেকে অর্ডার নিতে হবে, আপনারা কোর্টে আপিল করুন, তারপরে আমি সকল কিছু দেখছি। আনাদ বলে, কিন্তু ততদিনে আমাদের বাচ্চার যদি কিছু হয়ে যায়। অফিসার তখন আনঅফিসিয়াল কেসটা চিন্নাস্বামী নামের একটা অফিসারকে হ্যান্ড ওভার করে। চিন্নাস্বামী কেসটার কমপ্লেন লিখে কেসটা কোর্ট পর্যন্ত পৌঁছে দেয়। সিন পরের দিন সকালে আসলে দেখি চিন্নাস্বামী কেসটা তদন্তের স্বার্থে আনাদকে নিয়ে স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোতে এসেছে। এই ব্যুরোর কাজ হলো শহরের সকল ক্রাইমের ডিটেলস এখানে আপডেট করে রাখা হয়, মানে শহরে যতগুলো ক্রাইম হবে সেটা সলভ হোক বা আনসলভ থাকুক তার সকল ডিটেলস এখানে রাখা আছে। আনাদ চিন্নাস্বামীকে বলে, স্যার গত 10 দিনে যতগুলো বাচ্চা নিখোঁজ হয়েছে তার ডিটেলস বের করুন, কারণ হারিয়ে ফেলা বাচ্চাকে খুঁজে বের করা অনেক মুশকিল স্যার, কিন্তু হারিয়ে যাওয়া বাচ্চা ফিরিয়ে দেওয়া খুব একটা কঠিন কাজ না। তাই হতে পারে আমাদের কাছে যে বাচ্চাটা আছে সেই বাচ্চার বাবা মাকে খুঁজছে। এরপর চিন্নাস্বামী আনন্দের কথা মতো গত 10 দিনে যতগুলো বাচ্চা নিখোঁজ হয়েছে তার ডিটেলস সেখানকার কর্মরত অফিসারকে বের করতে বলে। সেখানকার অফিসার ডিটেলস বের করে বলে, গত 10 দিনে 240টা বাচ্চার মিসিং কেস রয়েছে, যার মধ্যে ছেলে 200টা আর মেয়ে 40টা। যদি বাচ্চা ছেলে হয় তাহলে তোমরা অনেক সমস্যায় পড়ে যাবে, কারণ 72 ঘন্টার মধ্যে। এটা বলে অফিসার থেমে গেলে আনাদ বলে, কি স্যার? অফিসার বলে, মেয়ে বাচ্চা হলে উত্তরে পাঠানো হয় আর ছেলে হলে নরবলি। যেহেতু আপনাদের ছেলে বাচ্চা হারিয়েছে সেহেতু এরকম কেস চেন্নাইয়ে 9টা ঘটেছে। বাচ্চা নিখোঁজ হওয়ার 5 দিন পর সকল বাচ্চাকেই নরবলি দেওয়া হয়। এসব শুনে আনাদ পুরো ভেঙে পড়ে। সে আড়ালে এসে হাউমাউ করে কান্না করতে থাকে। কিছু সময় পর চিন্নাস্বামীর খুচর গোপন সূত্রে খবর পেয়ে চিন্নাস্বামীকে ফোন করে জানায়, আজ রাতে বর্ডার গার্ডেন একটা গলিতে একটা বাচ্চাকে বলি দেওয়ার কথা হয়েছে। এই খবর পেয়ে রাতে চিন্নাস্বামী আনাদকে সাথে সাথে নিয়ে সেই বর্ডার গার্ডেন গলিতে আসে। সিন সেখানকার একটা গুপ্ত গলিতে আসলে দেখি খুচর সঠিক খবরই দিয়েছিল, এখানে একটা বাচ্চাকে নরবলি দেওয়ার প্রস্তুতি চলছে। এইটুকু আপনারা অরিজিনাল সিনেই দেখুন, তাহলে মুভির আসল ফিল পাবেন। তো শেষমেশ বাচ্চাটা কোনো রকমে বাঁচাতে পারে তারা। চিন্নাস্বামী বাচ্চাটা আনন্দের হাতে তুলে দিয়ে বলে, এটাই কি তোমার বাচ্চা? কিন্তু আনন্দ বলতে পারে না। তো সেই বাচ্চাটা নিয়ে দিব্যাকে দেখালে দিব্যা জানায় এটা তার বাচ্চা নয়। এরপর আনন্দ ও চিন্নাস্বামী তাদের কাছে যে বাচ্চাটা আছে সেই বাচ্চার বাবা মাকে খোঁজার জন্য শহরের প্রতিটা হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এবং স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো থেকে যে 240 জন বাচ্চা নিখোঁজ হওয়ার রেকর্ডের ডিটেলস নিয়ে এসেছিল তাদের বাবা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আর এভাবেই 10 দিন পার হয়ে গেলে সিন কোর্টে আসে। আসলে কেসটা কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। আনন্দের পক্ষের লয়ার হিসেবে ভ্যাঙ্কেট লড়বে আর সেই হাসপাতালের পক্ষের লয়ার হিসেবে ইনি লড়বেন। আসলে হাসপাতালের ডক্টররা কখনোই স্বীকার করছে না যে বাচ্চাটা পাল্টে গেছে। তো ভ্যাঙ্কেট জর্জকে বলে তাদের বাচ্চাটা পাল্টে দেওয়া হয়েছে। হাসপাতালের লয়ার তখন জর্জকে বলে, বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত সকল ডকুমেন্টস নর্মাল, আপনি চাইলে ডকুমেন্টস গুলো চেক করতে পারেন। আর এনাদের কাছে তেমন কোনো প্রমাণও নেই। ভ্যাঙ্কেট তখন বলে, প্রমাণ আছে স্যার, আমাদের কাছে ডিএনএ টেস্টের রিপোর্ট রয়েছে আর এতে ভালোভাবে প্রমাণ করে যে বাচ্চাটা বদলে দেওয়া হয়েছে। তখন হাসপাতালের লয়ার বলে, এটা তো আনন্দের বাচ্চা না হয়ে দিব্যারও হতে পারে। লে জ্বালা, কেস আরেক দিকে ঘুরে যাচ্ছে। জর্জ সব শুনে পুলিশদের আদেশ দেয় বর্তমান যে বাচ্চাটা দিব্যার কাছে আছে সেই বাচ্চার বাবা মাকে খুঁজে বের করতে এবং সরকারিভাবে কেসটার তদন্ত শুরু করতে। সিন পরের দিন সকালে আসলে দেখি চিন্নাস্বামী আনন্দের সাথে হাসপাতালে এসেছে পুনরায় জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু হাসপাতালের সেই প্রধান ডক্টর তাদেরকে আর কোনো কোঅপারেট করতে না চাইলে আনাদ বলে, এখানে ক্রাইম হচ্ছে। মহিলাটা বলে, এরকমটা আপনারা বলছেন। চিন্নাস্বামী তখন কোর্টের অর্ডার দেখিয়ে বলে, এখন তো আপনি প্রশ্নের জবাব দিতে বাধ্য। মহিলাটা চুপ হয়ে গেলে চিন্নাস্বামী তখন জানতে চাই ওই দিন দ্বিতীয় কোনো বাচ্চা গায়েব হয়েছিল কিনা।
মহিলাটা বলে সেদিন 9টা ডেলিভারি হয়েছিল, কারো কোনো সমস্যা হয়নি। আনাত বলে তার মানে সেদিন বাহির থেকে একটা বাচ্চা আনা হয়েছিল। এভাবেই হাসপাতালের সকল ডক্টর, নার্স, সিসিটিভির ফুটেজ, ইলিগালভাবে বাচ্চা চুরি করে ভিক্ষা করায় তাদের কাছে গিয়ে বিষয়টা তদন্ত করে কিছুতেই এই কেসের কোনো ক্লু বের করতে পারে না আনন্দ আর চিন্নাস্বামী। এভাবেই তদন্ত করতে করতে আরো 6 দিন পার করে ফেলে। আমরা দেখি আনন্দ তার বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে একটা হাসপাতালের সামনে এসেছে। হঠাৎ দেখা যায় সেই বৃদ্ধা মহিলাটা ক্লান্ত হয়ে আনন্দের পাশেই বসেছে। তো মহিলাটা চিপস আর চানাচুরের ব্যাগ রেখে আনন্দের থেকে পানি চেয়ে খায়। আমরা দেখি বৃদ্ধা মহিলার ব্যাগের ভেতরে আজও একটা নবজাতক শিশু রয়েছে, মানে এই বৃদ্ধা মহিলাটা আজও একটা শিশু চুরি করে নিয়ে যাচ্ছে। তো হেল্প করার জন্য আনাদ বৃদ্ধাকে ব্যাগটা তুলে দেয়, কারণ সে তো আর জানে না ব্যাগের ভেতরে বাচ্চা আছে। তো মহিলাটা কিছুটা দূরে যেতেই আনন্দের সন্দেহ হয়, কারণ চিপসের ব্যাগ কখনোই এতটা ভারী হতে পারে না। সিন রাতে বৃদ্ধার কাছে আসলে দেখি বাচ্চাটা নিয়ে সে গুলি করে বাসার দিকে যাচ্ছে। সাথে এটাও দেখি মহিলাটাকে ফলো করতে করতে আনন্দ মহিলাটার পিছু নিয়েছে। এরপর মহিলাটা বাড়িতে এসে বাচ্চাটা ব্যাগ থেকে বের করলে আনন্দ আড়াল থেকে এই সব কিছু দেখতে পায়। একটু পর একটা ছেলে এসে বাচ্চাটা নিয়ে চলে যেতে থাকলে আনন্দ ছেলেটাকে ফলো করা শুরু করে। আর এর মাঝে আনন্দ ফোন করে চিন্নাস্বামীকে সকল ঘটনা খুলে বলে। চিন্নাস্বামী তখন সাথে সাথে তার টিম নিয়ে আনন্দের দেওয়া লোকেশনে আসতে থাকে। তো ছেলেটা কনস্ট্রাকশন সাইডের কাজ চলছে এমন একটা বিল্ডিং এর সামনে আসে। रख दे उसे। তো মারামারি শেষে চিন্নাস্বামী তার টিম নিয়ে সেখানে এসে পৌঁছায় এবং সকলকে আটক করে। এরপর আনাদ এই দলের লিডারের থেকে জানতে চাই এই বাচ্চাটা ওরা কোথায় নিয়ে যেতে চাচ্ছিল। এমন সময় ছেলেটার ফোনে কেউ কল করে আর আমরা দেখি একটা গাড়ি সেখানে এসে থামলো। এরপর দেখি আনাদ সেই ছেলেটার হাতে বাচ্চাটা ধরিয়ে দিয়ে গাড়ির ভেতরের লোকটার কাছে পাঠাচ্ছে। আসলে গাড়ির ভেতরের লোকটা ওই বাচ্চাটা এদের কাছ থেকে নিতে এসেছে, আর লোকটাকে হাতে নাতে ধরার জন্য আনাদ বাচ্চাটা দিয়ে ওকে লোকটার কাছে পাঠাচ্ছে। তো ছেলেটা গাড়ির সামনে পৌঁছাতেই বাচ্চাটা ফেলে দিয়ে গাড়ির ভিতরের লোকটাকে বলেন এখনই চলে যান স্যার, কিন্তু লোকটা পালানোর আগেই আনাদ সেখানকার গেট লাগিয়ে দেয়। এরপর সিন কাট হয়ে পরের দিন একটা ফার্ম হাউসে আসলে দেখি চিন্নাস্বামী আর আনাদ এদেরকে পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে এখানকার একটা রুমে আটক করে রেখেছে, যাতে এরা ক্ষমতার জোরে কোনোভাবেই বাইরে যেতে না পারে। তো এই লোকটার নাম মূর্তি। মূর্তি একটা নার্সিং এজেন্সি চালায়, মানে টাকা নিয়ে দেশ থেকে বিদেশে পাঠায় নার্সিং জবের উপর। তো মূর্তিকে আনন্দ জিজ্ঞাসাবাদ করলে মূর্তি বলে যে বাচ্চাটা আমি ওখানে নিতে গিয়েছিলাম সেই বাচ্চাটা আমার না, শেখর স্যার আমাকে বাচ্চাটা নিয়ে আসতে বলেছিল, আর তাই আমি তখন বাচ্চাটা নিতে গিয়েছিলাম। এরপর চিন্নাস্বামী সেখানকার আরেকটা রুমে আসলে দেখি সেই বৃদ্ধা মহিলাকেও তারা এখানে ধরে নিয়ে এসে আটক করে রেখেছে। তো চিন্নাস্বামী মহিলাটাকে বলে এই বয়সে নবজাতক শিশুদের চুরি করে বিক্রি করিস, তোর লজ্জা করে না? দাদি তখন ঝাঁজ দেখিয়ে বলে চুপ কর, তুই জানিস আমি কত বাচ্চাকে নতুন জীবন দিয়েছি? মানুষ বাচ্চাদের জন্মের পরেই পার্কে, রেল স্টেশনের ডাস্টবিনে, জঙ্গলে ফেলে রেখে যায়, আর আমি সেই বাচ্চাগুলোকে নতুন করে একটা পরিবার দিই। এরপর চিন্নাস্বামী আরেকটা রুমে আসলে দেখি সেই হাসপাতালে সাইলেজা নামের একটা নার্সকে সেখানে নিয়ে এসেছে। আসলে তদন্ত করার সময় চিন্নাস্বামী জানতে পেরেছিল সাইলেজা দিবিয়ার সার্জারির পরের দিনেই তার রেজিগনেশন লেটার জমা দিয়েছিল। তাই সাইলেজার প্রতি চিন্নাস্বামীর সন্দেহ হয়েছিল, আর সে তখন হাসপাতাল থেকে সাইলেজার ঠিকানা নিয়ে সাইলেজার বাড়িতে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পেয়েছিল সাইলেজার মতো দেখতে সাইলেজার আর একটা যমজ বোন আছে। সিন বর্তমানে আসলে দেখা যায় সাইলেজার বড় বোনকেও চিন্নাস্বামী তার ফার্ম হাউসে ধরে নিয়ে এসেছে। সাইলেজা তখন কাঁদতে কাঁদতে স্বামী স্যারকে বলে স্যার এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারলে মূর্তি স্যার আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিবে বলেছিল, আর সে কারণেই আমি রাজি হয়েছিলাম। এইটুকু তো আপনারা বুঝলেন যে সাইলেজার আনন্দের বাচ্চা মিসিং হওয়ার পেছনে কোনো না কোনো হাত রয়েছে, কিন্তু সাইলেজার যমজ বোনের হাত এতে কেন রয়েছে সেটা পরের ফ্ল্যাশব্যাকে জানতে পারবেন। এরপর সেই বৃদ্ধা মহিলার কাছে এসে জানতে চায় সেই দিন সে ওই হাসপাতালের সামনে কেন দাঁড়িয়েছিল। মহিলাটা বলে সে জানতো না বাচ্চাটা আনন্দের ছিল, কারণ তার শেখরের সাথে এগ্রিমেন্ট হয়েছিল সে একটা নবজাতক শিশু হাসপাতালের পেছনে নিয়ে গিয়ে একটা নার্সের কাছে দিয়ে আসতে পারলে তার বিনিময়ে শেখর তাকে অনেকগুলো টাকা দিবে। জাস্ট এতটুকুই সেদিন তার কাজ ছিল।
আনন্দ তখন মহিলাটার থেকে আরো জানতে চায় সেদিন সে যে বাচ্চাটা এনে দিয়েছিল সেই বাচ্চাটা কোথা থেকে চুরি করে এনে দিয়েছিল। মহিলাটা বলে, ঘোষ হাসপাতাল, বেড নম্বর 2। এরপর আনন্দ সেই হাসপাতালে গিয়ে বেড নম্বর 2 এর পেশেন্টের ডিটেলস জেনে আসে। তো আনন্দ রাতে বাড়িতে ফিরে সে দিব্যাকে জানায় সে পিট্টুর আসল বাবা মাকে খুঁজে বের করে ফেলেছে। কাল পিট্টুকে তার আসল বাবা মায়ের কাছে দিয়ে আসতে হবে। পরের দিন সকালে আনন্দ দিব্যা পিট্টুকে নিয়ে একটা বস্তিতে আসে। আসলে এখানেই পিট্টুর বাবা মা থাকে। এই 10-15 দিনে মায়ের মতো করে পিট্টুর দেখভাল করার জন্য পিট্টুর প্রতি অনেক মায়া জড়িয়ে পড়েছে দিব্যা। দিব্যা কোনো রকমে বাড়িতে তো আসে, বাট কান্নায় ভেঙে পড়ে। সিন কয়েকদিন পর সেই ফার্ম হাউসে আসলে দেখি আনাদ মূর্তিকে মেরে পুরো ছাতু বানিয়ে ফেলার পরেও মূর্তি এখনো কোনো কিছু স্বীকার করেনি। চিন্নাস্বামী তখন মূর্তিকে ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে। সে বলে, তোমার বউ আজ স্টেশনে এসে তোমার মিসিং কমপ্লেন করে গেছে, কিন্তু যতক্ষণ না ওদের ব্যাপারে আমাদের জানাচ্ছ ততক্ষণ আমরা তো তোমাকে খুঁজতে পারবো না। আচ্ছা, তোমার ব্যাপারে ছাড়ো, তোমার ছোট মেয়ে তোমাকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছিল। যতটা তুমি ওদের ব্যাপারে ভেবে মুখ খুলছো না ততটা কিন্তু ওরা ভাবছে না। মূর্তি তখন র্যাকেটের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে, এসব কিছু অনেক বছর ধরে চলে আসতেছে, অনেক বড় স্ট্রং নেটওয়ার্ক ওদের, কিন্তু আমি এই 2-3 বছর আগে থেকে ওদের সাথে যোগ হয়েছি। রাজেন্দ্রন হাসপাতালের সিকিউরিটি, ওর সাথে পরিচয় হবার পর থেকে ওর হাত ধরে ওই র্যাকেটের সাথে জড়িয়ে পড়ি আমি। আপনাদের এবার মুভির প্রথম কাহিনীটা একটু মনে করিয়ে দিই। হাসপাতালের কোড আর্কিটেক্ট বর্দা অ্যাক্সিডেন্ট করে একটা দম্পতিকে মেরে ফেলেছিল, যেটা জানার পরেও রাজেন্দ্রন নামের একটা অ্যাম্বুলেন্স চালক পুলিশের হাত থেকে বর্দাকে কিন্তু বাঁচিয়েছিল। এটা কিন্তু সেই রাজেন্দ্রন। মালটার পরিবর্তন দেখে আপনারা অবাক হচ্ছেন, কারণ এসব করে চেহারা স্রোতের হাল রাজেন্দ্রন পরিবর্তন করে ফেলেছে। তো এদিকে আমাদের রাজেন্দ্রন কাকা ফুলওয়ালির নাচ দেখে নিজের শরীরে ভাইব্রেট ক্রিয়েট করে যৌবনে ফেরার চেষ্টা করছিল, আর ওদিকে চাচা মিয়াকে ধরার জন্য আনাদ মূর্তির থেকে চাচা মিয়ার খোঁজ নিয়ে চিন্নাস্বামীকে নিয়ে সেই বারে আসতেছিল। তো মিউজিক টেনে দিতেই হঠাৎ করে চাচা মিয়াকে মারার জন্য কিছু ছেলে পেলে চাচা মিয়াকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ঠিক একই সময় আনন্দ সেখানে এন্ট্রি নেয়। এরপর আনাদ সেই ছেলেগুলোর হাত থেকে চাচা মিয়াকে বাঁচানোর জন্য লড়াই করতে শুরু করে। চাচা মিয়াকে ধরতে পারলেই তারা মেন মাথার কাছে পৌঁছাতে পারবে এবং সে তার বাচ্চাকেও খুঁজে পাবে। শেষমেশ চাচা মিয়াকে আনাদ বাঁচাতে না পেরে ফ্রাস্ট্রেশনে পুরো পাগলের মতো আচরণ করতে থাকে। সিন পরের দিন সকাল আসলে দেখি আনাদ আর চিন্নাস্বামী রাজেন্দ্রনের অন্তিম সংস্কারে এসেছে, যাতে সেখান থেকে কোনো না কোনো ক্লু বের করতে পারে তারা। কিন্তু আনাদ প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো ক্লু না পেয়ে হতাশ হয়ে স্বামীকে বলে, ওই বৃদ্ধা মহিলা বলেছিল শেখরকে ছাড়া সে আর কাউকে জানে না। শেখর বলেছে সে মূর্তিকে ছাড়া আর কাউকে জানে না, আর মূর্তি আমাদেরকে রাজেন্দ্রনের ব্যাপারে বলল। বাট রাজেন্দ্রনের কাছে আমরা পৌঁছানোর আগেই সে মারা গেল। রাজেন্দ্রনকে হঠাৎ করে কে মারবে? নিশ্চয়ই আমাদেরকে কেউ ফলো করছে। এমন সময় রাজেন্দ্রনকে দেখতে বর্দা আসে। চিনতে পেরেছেন? যাকে রাজেন্দ্রন পুলিশের কাছে মিথ্যা বলে বাঁচিয়েছিল। সেন রাতে আসলে দেখি সন্তান হারানোর কষ্টে দিব্যা পুরো ভেঙে পড়েছে। আনন্দ দিব্যার অবস্থা আর নিজের চোখে দেখতে পাচ্ছে না, তাই সে এই এলাকার সব থেকে বড় মাফিয়া গাজা নামের এই লোকটার সাথে কথা বলতে চাই। এই গাজার সম্পর্কে বলতে গেলে গাজা চুরি করা, ছোট বাচ্চাদের কিনে সেই বাচ্চাদের দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাই, এমনকি মানুষ মার্ডার করার জন্য সুপারি নেয়। যত ক্রাইমের পরিষেবাই গাজা আর গাজার ছেলেপেলে করে থাকে। আর তাই চিন্নাস্বামী আনন্দের কথায় রাজি হয় না, কারণ যদি গাজা আনন্দের কোনো কথায় চটে যায় তাহলে সে তাকে মেরে ফেলতে পারে। কিন্তু হঠাৎ মধ্যরাতে চিন্নাস্বামীকে কেউ কল করলে স্বামী তাড়াহুড়ো করে গাজার ডেরায় চলে আসে। আসলে স্বামী গাজার ডেরায় আসতে না চাইলে আনাদ একাই গাজার ডেরায় এসেছিল, আর আসার ফল আপনারা তো বুঝতেই পারছেন। তো স্বামী গাজার কাছে এসে বলে, গাজা তুই ওকে ছেড়ে দে, ওর বাচ্চাটা হারিয়ে যাবার পরেও এরকম হয়ে গেছে। এদিকে আমরা দেখি আনাদ গাজার ছেলেদের দিকে তাকিয়ে বুঝে ফেলেছে সেদিন রাজেন্দ্রনকে মারতে এরাই গিয়েছিল। আনাদ বলে, রাজেন্দ্রনকে কেন মারলি? এরা তো অবাক যে কিভাবে বুঝলো। আনাদ বলে, আমি মনে করেছিলাম তোর কাছে এসে রাজেন্দ্রনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসলে তুই আমাকে ধমক মেরে তাড়িয়ে দিবি, কিন্তু তুই আমার এই অবস্থা করতেই আমি বুঝে গেছি। তখনই একটা ছেলে আনন্দের গলায় ছুরি ধরে। আনন্দ তখন ছেলেটাকে স্বামীকে দেখিয়ে বলে, রাজেন্দ্রনকে এই মেরেছে। गजब, मेरी बात सुनो गजब, ऐसा मत करो।
এরপর গাজার গলায় ছুরি ধরে জানতে চাইলে গাজা বলে বর্তারাজন সে আমাকে সুপারি দিয়েছিল, কিন্তু কেন সেটা দেখাতেই সিন ফ্ল্যাশব্যাকে যায়। আপনাদের মনে আছে বর্তার অ্যাক্সিডেন্টে একটা দম্পতিকে মুভির প্রথমে মারা গিয়েছিল এবং সেই দম্পতির বাচ্চাটা এই লোকটাকে দিয়েছিল, কারণ একটা বাচ্চার জন্য এই লোকটা সেদিন অনেক আফসোস করেছিল। তো লোকটা পরের দিন বর্তাকে ঈশ্বর মেনে অনেকগুলো সোনার গহনা চোর করে উপহার হিসেবে বর্তাকে দিয়েছিল, কিন্তু বর্তার মনে অপরাধ বোধ কাজ করায় সে গহনাগুলো রাজেন্দ্রনকে নিতে বলেছিল, কিন্তু রাজেন্দ্রন সেই গহনার অর্ধেক ভাগ বর্তাকে দিয়েছিল আর অর্ধেকটা নিজে রেখেছিল। কিন্তু কিছুদিন পরেই আবার সেই লোকটাকে বর্তাকে ডেকে একটা লোককে দেখিয়ে বলে, স্যার এ আমার অনেক কাছের বন্ধু, এরও আমার মতো অবস্থা, এর একটা বাচ্চার খুব দরকার স্যার। বর্তা তখন লোকটাকে বোঝায়, দেখো ওই বাচ্চাটা আমি অ্যাক্সিডেন্ট স্পটে পেয়েছিলাম এবং তাই সেদিন তোমাকে সাহায্য করেছিলাম। কিন্তু লোকটা বলে, স্যার আপনি হাসপাতালে কাজ করেন, ওখানে অনেক লোক আসে যাদের বাচ্চার কোনো প্রয়োজন নেই, আপনার প্রতি আমার অনেক ভরসা আছে স্যার, ও আপনাকে একটা বাচ্চার জন্য 5 লাখ টাকা দিতে রাজি আছে। টাকার কথা শুনতেই বর্তা থেমে যায় এবং ভাবতে থাকে তার মাসিক বেতন 45,000 টাকা, সে সারা বছরে যা কামায় তা একটা বাচ্চা দেওয়ার বিনিময়ে পেয়ে যাবে। রাজেন্দ্রন তখন বর্তাকে রাজি হতে বলে এবং সে নিজেই একটা সারোগেট মাদার ম্যানেজ করে বাচ্চা জন্ম দেওয়ার ব্যবস্থা করে। আর কি বছরখানেক পর যখন একটা মন্দিরের সামনে এসে বাচ্চাটা সেই দম্পতির হাতে তুলে দেয়, তখন দম্পতিটা মন্দিরে মাথা না ঠুকে বর্তার পায়ে মাথা ঠোকে, আর সেদিনই বর্তার ভেতরে উচ্চাকাঙ্ক্ষার একটা লোভ জন্ম নেয়। বর্তার মনের ভাব তখন আমাদেরকে বলে, যদি তোমাদের কাছে টাকা না থাকে, খাবার না থাকে, ভালো কাপড় না থাকে, তাহলে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু যদি তোমার কাছে বাচ্চা না থাকে তাহলে সকলেই জিজ্ঞাসা করতে থাকবে কবে খুশির খবর দিচ্ছ। এটাই দুনিয়া। কিন্তু সমস্যা বেঁধে যায় তখন যখন অনেকেই তার বাচ্চা দেওয়ার কথা জেনে বর্তার কাছে একটা বাচ্চার জন্য আসতে শুরু করে, আর যেহেতু বর্তার মন উচ্চাকাঙ্ক্ষায় পৌঁছে গেছে সেহেতু বর্তা এবার খারাপ রাস্তাটাই বেছে নেয়। সে আবার নবজাতক শিশু হাসপাতাল থেকে চুরি করে সেই সব দম্পতিকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর এই কাজ করতে হলে বর্তাকে একটা টিম সেট করতে হবে, আর সেটাই করে, কিন্তু সেটাও প্ল্যান মাফিক করে বর্তা সেই টিমকে 4টা লেয়ারে ভাগ করে। যেমন বর্তার ব্যাপারে শুধুমাত্র রাজেন্দ্রনই জানবে, রাজেন্দ্রনের ব্যাপারে শুধুমাত্র মূর্তিই জানবে, আর মূর্তির ব্যাপারে শেখর জানবে, আর শেখরের ব্যাপারে জানবে শুধু ওই মহিলা, যাতে পুলিশ কোনোভাবে একজনকে ধরে ফেললেও মেন প্ল্যান মাস্টার বর্তার কাছে প্রথমে পৌঁছাতে না পারে। আর এভাবেই বর্তার কারবার ভালোই চলতে শুরু করে, সে কিছুদিনের মধ্যেই অনেক টাকার মালিক হয়ে যায়। এরপর বর্তা তার ধান্দা আরো বড় লেভেলে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তখন রাজেন্দ্রনের নামে একটা সিকিউরিটি সার্ভিস অফিস খুলে দেয় এবং সে ক্লাউড কম্পিউটিং কনসাল্ট অফিস খুলে নেয়। বর্তা ক্লাউড কম্পিউটিং অফিসের মাধ্যমে সকল পেশেন্টের ডেটা খুব সহজেই খুব ফাস্ট অ্যাক্সেস করতে পারত, আর রাজেন্দ্রনের সিকিউরিটি সার্ভিসের লোক দিয়ে খুব সহজেই বাচ্চাগুলো লেনাদেনা করিয়ে নিত তারা। যারা এসব কাজগুলো করতো তারা নিজেরাও জানতো না কাজগুলো কে করাচ্ছে এবং কেন করাচ্ছে। আর এমনইভাবে আমেরিকা থেকে এক দম্পতি ভাস্করের রেফারেন্সে বর্তার কাছে আসে, তাদের একটা উঁচু জাতের ভালো জন্মলগ্নের বাচ্চা চাই। আপনাদের জানিয়ে দিই, হিন্দু ধর্মে উঁচু নিচু অনেক জাত আছে। যেহেতু বর্তার কাছে সকল হাসপাতালের সকল পেশেন্টের লাইভ অ্যাক্সেস ছিল এবং দম্পতিটা বাচ্চাটার জন্য বর্তাকে অনেক টাকারও অফার করেছিল, সেহেতু এমন ধরনের বাচ্চা ম্যানেজ করে দিতে বর্তা তখন রাজি হয়ে যায়। এরপর তারা পণ্ডিতের কাছে এসে জেনে নেয় কোন দিন কোন সময় বাচ্চা পৃথিবীতে জন্ম নিলে সব থেকে বাচ্চার জন্মলগ্ন ভালো হয়। পণ্ডিত তখন জানায় 15ই জুলাই সকাল 7:30 থেকে 9টার মধ্যে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেই বাচ্চার কুণ্ডলী সব থেকে সর্বোত্তম কুণ্ডলী হবে। আর বর্তার কাছে শহরের 20টা হাসপাতালের লাইভ অ্যাক্সেস ছিল। বর্তা তখন সেদিনকার ডিটেলস ঘেটে 3টা দম্পতিকে সিলেক্ট করে, যাদের মধ্যে এই 3টা দম্পতিই ছিল উঁচু জাতের এবং তাদের বাচ্চাও 15ই জুলাই জন্মগ্রহণ করতে চলেছে। এরপর 15ই জুলাই সকাল থেকে ওই 3টা কাপলের ডিটেলস লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে বর্তা আপডেট করতেছিল, আর এদিকে রাজেন্দ্রন তার টিমের সকল লোক জায়গায় জায়গায় সেট করে রাখছিল, যাতে বর্তার থেকে আপডেট নিয়েই তাদের অপারেশন সাকসেসফুল করতে পারে। তো বর্তার প্ল্যান মতো আর ঈশ্বরের নির্দেশ অনুযায়ী বর্তার টার্গেট করা সর্বোত্তম কুণ্ডলিতে 3টা দম্পতির 3টা বাচ্চা হয়। কিন্তু বর্তা দেখে দিব্যা ছাড়া আর 2টা দম্পতির মেয়ে বাচ্চা হয়েছে, আর যেহেতু ফরেন ওই দম্পতি তার কাছে ছেলে বাচ্চার ডিমান্ড করেছিল, সেহেতু তার টার্গেট হয়ে দাঁড়ায় দিব্যাদের বাচ্চা। এরপর প্ল্যান মাফিক কিভাবে বাচ্চা বদলায় অরিজিনাল সিনেই দেখে নিন।
का बच्चा है। मार दो उसे। সিন বর্তমানে আসলে আমরা দেখি স্বামী গাজা সহ গাজার সকল লোককে তার ফার্ম হাউসে নিয়ে এসে আটকে রাখছে এবং আনাদকে বলে এখন আমাদের বর্তার লোকেশন ট্র্যাক করে বর্তাকে ধরতে হবে। সিন বর্তার কাছে আসলে দেখি বর্তাকে সেই ফরেন দম্পতি ফোন করে বলতেছে কাল তারা আমেরিকায় ফিরে যাবে, তাই বর্তার সাথে দেখা করতে চাই। বর্তা তখন বরাবরের মতো সেই দম্পতিকেও মন্দিরে দেখা করতে বলে। সিন পরের দিন মন্দিরে আসলে দেখি দিবিয়া মন্দিরে এসেছে। আসলে পিট্টুর বাবা মা পিট্টুর জন্য এই মন্দিরে একটা মানত করেছে। এরপর তারা দিবিয়াকে একটা বটগাছের সামনে নিয়ে আসে মানত করানোর জন্য। দিবিয়া মানত শেষ করে আর আমরা দেখি সেই ফরেন দম্পতি দিবিয়ার বাচ্চা নিয়ে এই মন্দিরেই বর্তার সাথে দেখা করতে এসেছে। এরপর বর্তাও সেই মন্দিরে আসে আর সিন স্বামীর কাছে আসলে দেখি স্বামী বর্তার লোকেশন ট্র্যাক করে ফেলেছে এবং সে তাড়াহুড়ো করে আনাদকে বর্তার লোকেশন পাঠিয়ে বলতেছে এখনই যেন সে লোকেশন অনুযায়ী মন্দিরে পৌঁছে যায়। সিন আবার মন্দিরে আসলে দেখি দিবিয়ারা পুজো দিতে পণ্ডিতের কাছে এসেছে। এমন সময় সেই ফরেন দম্পতিও বাচ্চা নিয়ে পুজো দিতে সেখানে আসে। বাচ্চাটা তখন অনেক কান্নাকাটি করতে থাকলে দিবিয়া মহিলাটাকে বলে বাচ্চাটা আমাকে দিন, আমি সামলে দিচ্ছি। মহিলাটা তখন বাচ্চাটা দিবিয়ার কাছে দিতেই বাচ্চাটার কান্না বন্ধ হয়ে যায়। মায়ের কোল বলে কথা। আমরা দেখি বর্দা সেখানে এসে সব কিছু দেখে ঘাবড়ে গিয়েছে। এরপর বাচ্চাটা দেওয়ার সময় मैं लोकेशन पर पहुंच और गया। वहाँ कुछ ऐसा वैसा मत कर देना। ओके सर, फोटो भेजिए आप। हाँ मैंने भेज दिया। दिव्या, तुम यहाँ क्या कर रही हो? बोलो दिव्या, क्या हुआ? I'll take care of this. हमारा बच्चा आनंद। আসলে এই ছেলেটা রাজেন্দ্রনের ছেলে, তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিল। আসলে যে অপরাধ করে সে কখনোই বাঁচতে পারে না, সাজা বৃদ্ধি হওয়ার জন্য আরো কিছুটা সময় পেয়ে যায় সে। বর্তার এই উক্তিটা দিয়েই মুভিটা শেষ হয়। তো মুভিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই।